পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা হবে আগামী রবিবার। রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুপুরে আদালত রায় ঘোষণার এই দিন ধার্য করে। দেশের বিচারিক ইতিহাসে সবচেয়ে কম সময়ে শেষ হলো আলোচিত ও চাঞ্চল্যকর এই হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ। এর আগে বেলা 12:15টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। রামিসা হত্যা মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আর রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ যুক্তিতর্ক উপস্থাপন করেন। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষের আইনজীবী এই হত্যা মামলার 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড চান। অন্যদিকে মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন সাজা চান আসামি পক্ষের আইনজীবী। এর আগে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়। ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। দর্শক, এই মুহূর্তে এই মামলার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। আসামি উক্ত ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রিভেন্টিভ কোনো মেজার না নিয়ে সহযোগিতা করেছেন, একই সাথে তার লাশ খণ্ড বিখণ্ড করে গুম করার কার্যক্রমের অংশ হিসেবে যে জঘন্যতম কাজগুলো করেছেন এবং 2 নম্বর আসামির সহায়তায় 1 নম্বর আসামি পালিয়ে গেছেন, সেই বিষয়ে এই 3 ধরনের অপরাধের নিরঙ্কুশ এভিডেন্স এই আর্গুমেন্টে দেখিয়ে আমরা প্রমাণ করতে উপস্থাপন করেছি যে আসামিদ্বয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন 9(2) অধীন পরিতব্য 30 এবং পেনাল কোডের 201 ধারার অপরাধ প্রমাণিত হয়েছে এবং মাননীয় ট্রাইব্যুনাল আমাদের সকল আর্গুমেন্ট শুনে রাষ্ট্রপক্ষ আর্গুমেন্ট শেষ হওয়ার পর স্টেট ডিফেন্স লয়ারের পক্ষে আর্গুমেন্ট শোনেন এবং স্টেট ডিফেন্স লয়ার 1 নম্বর আসামির যাবজ্জীবন এবং 2 নম্বর আসামির লঘুদণ্ড অর্থাৎ 201-এ লঘুদণ্ড প্রার্থনা করলে আমরা কাউন্টার হিসেবে রাষ্ট্রপক্ষে আমরা বলি তারা যেহেতু হেইনাস অফেন্স করেছে এবং এটা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে ইতোমধ্যে রেকর্ডকৃত সাক্ষ্য ম্যাটেরিয়ালসের মাধ্যমে, আমরা এর সিভিয়ার পানিশমেন্ট চাই। সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড চাই। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিষয়ে আদালত প্রাঙ্গণে কথা বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। উদার গণতান্ত্রিক রাজনীতির কারণেই দেশের মানুষ জামায়াতকে বাদ দিয়ে বিএনপিকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ পিআইবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিশ্বের সকল দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভেবেচিন্তে এগোবে সরকার। ভারতের ভেতরে উদীয়মান কোনো শক্তির সমস্যা থাকলেও সেটি বাংলাদেশ নিজ স্বার্থ বিবেচনা করেই সমাধান করবে বলে জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শেই তারেক রহমানের সরকার দেশ পরিচালনা করবে। নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা পত্রিকা মিডিয়াতে একটা হাই উঠে গিয়েছিল, যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেত না, নির্বাচনে জয়লাভ করবে। আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ আগে মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। আমি সবসময় যে কথা বলি, জোর দিয়ে বলি যে বিএনপি ইজ এ পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবে। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে
আমাদের সরকার তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়া রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। এলডিসি উত্তরণে ৩ বছর বাড়তি সময় পাওয়া গেলেও নতুন আতঙ্ক হয়ে সামনে আসছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ, যাকে অযৌক্তিক বলছেন ব্যবসায়ী নেতারা। তাদের মতে যে অজুহাতে এই সিদ্ধান্ত নিচ্ছে মার্কিন প্রশাসন তার কোনো ভিত্তি নেই, তাই দ্রুত সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরাও। রাকিব আল জাবেদের রিপোর্ট। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে ক্ষমতায় এসেই এলডিসি থেকে উত্তরণের সময় পেছাতে জাতিসংঘে আবেদন করে বিএনপি সরকার। মূলত ব্যবসায়ীদের আপত্তি আর চলমান অর্থনৈতিক সংকট মাথায় রেখেই নেওয়া হয় এই উদ্যোগ, যার পক্ষে তুলে ধরা হয় পর্যাপ্ত যুক্তিও। বাংলাদেশের করা আবেদন পর্যালোচনার পর ইতিবাচক সাড়া দিয়েছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। বৈশ্বিক সংকটে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তায় প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশের উপর বড় প্রভাব ফেলেছে বলে জানানো হয় চিঠিতে, যাকে কঠিন এই সময়ে স্বস্তিদায়ক বলছেন ব্যবসায়ী নেতারা। তবে সময় নষ্ট না করে পরবর্তী উত্তরণের জন্য চূড়ান্ত প্রস্তুতির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সরকার এবং প্রাইভেট সেক্টর একসাথে ইউএনসিডিপিকে আমরা ইন্টারভিউতে আমরা জানিয়েছি, দাবি জানিয়েছি এবং রিজনগুলো প্লেস করতে পেরেছি। এই জন্য এটা ফার্স্ট সাকসেস গোজ টু দ্য গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট, দ্যাট ওনারা এটাকে রেকমেন্ড করেছেন। ইনফ্রাস্ট্রাকচারের যে চ্যালেঞ্জগুলো আছে, লজিস্টিক যে চ্যালেঞ্জগুলো আছে, আমাদের এনার্জি সিকিউরিটি অ্যান্ড পাওয়ার নিয়ে যে প্রবলেমসগুলো আছে, সেগুলো কিন্তু 3 বছর ইজ আ ভেরি স্মল টাইম টু অ্যাড্রেস এভরিথিং। এটা হলো আমাদের শেষ সুযোগ, এরপরে আর আমরা কোনো কিছু বলতে পারবো না, কোনো অজুহাত দেখাতে পারবো না। সুতরাং এখনই আসলে আটঘাট ভেদে নেমে পড়তে হবে আমাদের সবাইকে। এখানে শুধুমাত্র প্রাইভেট সেক্টর নয়, বরং আসলে পাবলিক, প্রাইভেট, এনজিও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সবার আসলে এখানে সাপোর্ট লাগবে। তবে এলডিসি উত্তরণের জন্য বাড়তি সময় পাওয়া গেলেও নতুন দুশ্চিন্তা মার্কিন প্রশাসনের বাড়তি শুল্ক। সম্প্রতি শ্রম ইস্যুতে যা 60টি দেশের উপর আরোপের চিন্তা করছে দেশটি। এটি কার্যকর হলে বাজারটিতে পণ্য রপ্তানির ক্ষেত্রে গুনতে হবে আরও 10% শুল্ক, যাকে মরার উপর খাড়ার ঘা বলছেন বিকেএমইএ সভাপতি। তার মতে অযৌক্তিক এই প্রস্তাব বাতিলে সক্রিয় ভূমিকা রাখতে হবে সরকারকে। সরকারকে অনুরোধ করব স্টেক হোল্ডারদের সাথে বসে এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ কী নেওয়া দরকার সেই ব্যবস্থাটা করা। কোনো কারণে যদি কারোর উপর ক্ষিপ্ত হয়, কারোর উপর ধরার চিন্তা করে, তখন তারা নানা রকমের ফন্দি ফিকির খোঁজে। যেই অজুহাতটাকে কেন্দ্র করে এই নতুন করে ট্যারিফটা ইম্পোজ করতে চাচ্ছে, যে জোরপূর্বক শ্রম আচরণ, এটা একটা হাস্যকর, মানে এটা শুনে আমরা হাসছি, কারণ এই ধরনের পরিবেশ বাংলাদেশে থাকার প্রশ্নই আসে না। অর্থবছরের 11 মাসে দেশের রপ্তানি আয় মাত্র $44 বিলিয়ন, যা আগের বছর থেকে কমেছে 2.5%। তাই পরিস্থিতি সামাল দেয়া না গেলে এই খাতের ভবিষ্যৎ আরও কঠিন হবে বলে মত ব্যবসায়ীদের। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের অর্থনৈতিক নানা পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়। চলতি 2025-26 অর্থ বছরের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের উপর নির্ভরতা বেড়েছে 20%, যা অনিশ্চয়তায় ফেলেছে বিনিয়োগ কর্মসংস্থানকে। সরকারের কর অব্যাহতির সুবিধায় বড় ধরনের ঘাটতি রেখেই শেষ করতে হবে অর্থ বছর। 2025-26 অর্থ বছরের বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে সিপিডি আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দফায় দফায় জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর, যা উস্কে দিয়েছে মূল্যস্ফীতি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগ বাণিজ্য। একই সময়ে সরকারি চাকরিজীবীদের নবম ওয়েজ বোর্ড মূল্যস্ফীতির ওপর চাপ বাড়াবে বলে মন্তব্য করেন বক্তারা। এডিপি বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর ব্যর্থতার চিত্র তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অর্থবছর জুড়েই বড় দুশ্চিন্তার কারণ ছিল প্রাতিষ্ঠানিক দুর্বলতা আর মধ্যপ্রাচ্য যুদ্ধ, যা থেকে উত্তরণে নতুন সরকারকে দ্রুত পদক্ষেপের পরামর্শ দিয়েছে সিপিডি। যেহেতু খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির কারণে কিন্তু এইবারের মূল্যস্ফীতিটা আরও বেড়েছে এবং সেটার একটা অন্যতম উৎস হচ্ছে যে
জ্বালানির সংকট, এবং এই জ্বালানি সংকটটার কারণে আমরা দেখি এই বছরের মার্চ মাসে যে এলপিজি সিলিন্ডারের, এটা 12 কেজির একটা এলপিজি সিলিন্ডারের দাম 1341 টাকা থেকে জুনে এটাকে 1885 টাকায় করা হয়েছে, এবং তার মানে হচ্ছে যে এই 3 মাসে প্রায় 40.5% বৃদ্ধি হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও 4 কমিশনার পদত্যাগ করেছেন। সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। এক বিবৃতিতে রাশেদ মাকসুদ বলেছেন, পুঁজিবাজারের অস্থির সময়ে তার দল কমিশনের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেয়ার পর থেকেই আইনি কাঠামো ও বাজার শৃঙ্খলা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন বলেও দাবি করেন তিনি। বিএসইসি চেয়ারম্যান ও 4 কমিশনার নিয়ে গঠিত কমিশন একযোগে পদত্যাগ করায় কার্যত শূন্য হল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ নেতৃত্ব। কিছুদিন ধরে বিএসইসি পুনর্গঠনের উদ্যোগ নিয়ে আলোচনা চলছে সরকারের ভেতর। এমন প্রেক্ষাপটে চেয়ারম্যান ও কমিশনাররা একসঙ্গে সরে দাঁড়ালেন। বিবৃতিতে রাশেদ মাকসুদ জানান, প্রায় 21 মাস দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কাজে মনোনিবেশ করতে সরকারি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাঙ্গাবাড়ি সীমান্তে 28 জন নারী পুরুষকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এলাকাবাসী জানায়, তারা এখন অবস্থান করছে সীমান্তের শূন্যরেখায়। এলাকার লোকজন আরও জানায়, ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ওই 28 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়ে শূন্যরেখায় ফেলে রেখে যায়। পরে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় সীমান্ত রেখা বরাবর নিরাপত্তা বাড়ায়। এদিকে ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন জানান, তিনি ভোর 5টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই সময় বিজিবির কড়া নিরাপত্তা এবং টহল লক্ষ্য করেছেন। তবে তিনি সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেয়া ওইসব নারী পুরুষের পাশে কোনো বিএসএফ সদস্যকে দেখতে পাননি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত পরিস্থিতি জানবো এবারে। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, যারা শূন্য রেখায় অবস্থান করছিলেন তারা কি এখনো সেখানে আছেন কিনা এবং এদের ব্যাপারে বিজিবির সিদ্ধান্ত কি হলো? মূলত 16 বিজিবি ব্যাটালিয়নের অধীনে এই জায়গাটি, এবং এটি হচ্ছে বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকা, এবং এই সীমান্তের শূন্য রেখার ভিতরে, ভারতের ভিতরে কিন্তু তারা অবস্থান করছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখেছি যে তারা এখনো সেই জায়গায় অবস্থান করছে এবং প্রচন্ড রোদের মধ্যে তারা অবস্থান করছেন। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকাগুলো যদি দেখানোর চেষ্টা করি, মূলত এই মাঠের পরেই যে মাঠটি রয়েছে সেখানেই তারা অবস্থান করছে, এবং তারা সেখানে রোদের মধ্যে অবস্থান করছে। ছোটখাটো গাছ রয়েছে সেখানে অবস্থান করছে, এবং আমরা যতটুকু জেনেছি যে তাদের খাওয়ার কোনো এখন পর্যন্ত ব্যবস্থা হয়নি, এবং বিএসএফ কিন্তু তাদের ওখানে রেখে বিভিন্ন জায়গায় তারা সতর্ক অবস্থান নিয়েছে। আর বিজিবির পক্ষ থেকে কিন্তু প্রতিহত করার জন্য সেখানে একটা গ্রুপ অবস্থান করছে এবং চারপাশে টহল বাড়িয়েছে। বিজিবির পক্ষ থেকে যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা কোনোভাবেই অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতে তারা দিবে না ভারতীয়দের, এবং যে কোনো মূল্যে ভারতীয়দের যে পুশিন চেষ্টা করছে সে পুশিন তারা ঠেকাবে। যার কারণে কিন্তু বিজিবির অতিরিক্ত যে টহল রয়েছে এবং তার পাশাপাশি যানবাহনে করে টহল দিচ্ছে, এবং রাত্রের যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে যে তারা লাইট, সীমান্তের যে লাইট রয়েছে সেগুলো বন্ধ করে দিয়ে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়ার একটা প্রস্তুতি নেই। যার কারণে কিন্তু যে রাত্রিকালীন যে প্রস্তুতি সেটাও কিন্তু বিজিবি ইতিমধ্যে নিয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিজিবি সার্বক্ষণিক সেখানে অবস্থান নিয়েছে যাতে সেখানে কোনোভাবে পুশিন ভারতীয় বিএসএফ না বাংলাদেশে প্রবেশ করাতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ অতিথি। রোকন, আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্তগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, সীমান্তের খবর জানছিলাম সহকর্মী একেএস রোকনের কাছ থেকে। হজযাত্রী লাগেজ কেটে চুরির অভিযোগের কোনো প্রমাণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, সিসিটিভির ফুটেজে বাংলাদেশ অংশে অব্যবস্থাপনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে 836টি লাগেজের মধ্যে 21টি ক্ষতিগ্রস্ত ও 5টি কাটা ছিল বলে জানান প্রতিমন্ত্রী। এবছরের শেষে থার্ড টার্মিনাল চালু হলে অব্যবস্থাপনা অনেকটাই কেটে যাবে বলেও তার আশা। নিয়ম অনুযায়ী কোনো হাজি বা যাত্রী মূল চেক ইন লাগেজের ভেতরে কোনো অবস্থাতেই জমজমের পানি বা যথাযথ সিলগালা না করে
লিকুইড প্রসাধনী সামগ্রী বহন করতে পারবেন না, এটা একটা নিয়ম। লাগেজ স্ক্যানিংয়ের সময় ধরা পড়লে নিয়ম অনুযায়ী বিমানবন্দর কর্তৃপক্ষ লাগেজ কেটে বা খুলে তা বাজেয়াপ্ত করে থাকে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ডিক্লারেশন ব্যতীত নগদ টাকা বা মানিব্যাগ বুকিং লাগেজে দেওয়া নিষিদ্ধ। ঢাকা বিমানবন্দরে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কোনো ধরনের মিসহ্যান্ডলিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। এবার ঈদুল আজহায় সারা দেশে 93,67,418টি কোরবানির পশু হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, পশু খাদ্যের দাম বাড়তির কারণে মাংসের দাম কমানো যাচ্ছে না, তবে খাদ্যদ্রব্যের দাম কমানোর চেষ্টা করছে সরকার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। দেশীয় খামারিদের টিকিয়ে রাখাই সরকারের লক্ষ্য বলেও জানান সালাউদ্দিন টুকু। সারা দেশে যে পরিমাণ আমাদের হয়েছে 8টি বিভাগে আমরা যে প্রাথমিক তথ্য পেয়েছি তাতে 93,66,418টি পশু কুরবানি হয়েছে। 93,66,418টি পশু এবার কুরবানি হয়েছে। এর মধ্যে গরু মহিষ 48,64,158টি, ছাগল ও ভেড়া 45,02,233টি, অন্যান্য পশু 1,027টি। এ হয়েছে আমাদের মোটামুটি। ঈদের ছুটি শেষ হলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা ফিরছে ঢাকায়। রেল, সড়ক ও নৌপথে যাত্রীর চাপ থাকলেও বড় ধরনের ভোগান্তির খবর নেই। বাড়ি ফেরার তুলনায় ফিরতি যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক, তবে ব্যবস্থাপনা নিয়ে অভিযোগও ছিল অনেকের। সিফাত ফারুকের প্রতিবেদন। ঈদের লম্বা ছুটি শেষ হয়েছে 3 দিন আগেই। শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় এখনও পরিবারের সাথে লম্বা ছুটি কাটিয়ে আবারও ব্যস্ত নগর জীবনে ফিরছেন রাজধানীবাসী। তীব্র গরমেও রাজধানীর প্রবেশপথ, বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে তাই দেখা মিলছে ফিরতি যাত্রীদের। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে একের পর এক ট্রেন এসে পৌঁছায় বিভিন্ন জেলা থেকে। ট্রেন থেকে নেমেই কেউ ছুটছেন বাসার পথে, কেউ বা সরাসরি কর্মস্থলে যোগ দিতে। যাত্রীরা জানান, এবার ফিরতি পথে ট্রেনের সময়সূচি মোটামুটি ঠিক থাকায় ভোগান্তি অনেকটাই কম ছিল। ফলে দীর্ঘযাত্রায় স্বস্তি নিয়েই পৌঁছেছেন তারা। যাত্রা ভালোই ছিল অবশ্য। উত্তরবঙ্গের যে বগিগুলোর বিষয়গুলো, এই বিষয়গুলো যে বগিগুলোর যে পরিবেশ বা ইয়াটা, সেটাকে আসলে নিট অ্যান্ড ক্লিন একটু কম পেয়েছে। জয়পুর থেকে এখানে ঢাকা আসতে আমাদের এই অন্যভাবে টিকিট নিতে হয়েছে পার পার্সন 3,000 টাকা করে। তবে ঈদ পরবর্তী যে একটা ঝামেলা, আমার মনে হয় এটার আরেকটা বগি বা ট্রেন অতিরিক্ত দেওয়ার দরকার ছিল। যাত্রা ভালো ছিল, একটু জ্যাম ছিল, জনগণ একটু বেশি ছিল। খুবই ভালো ছিল এবং আমরা সময় মতো ট্রেন পাইছিলাম, কোনো সমস্যা হয়নি। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের সরব উপস্থিতি। ব্যক্তিগত কিংবা বাড়তি ছুটি থাকায় ঈদের পরপরই যারা ঢাকায় ফেরেননি তারাই এখন কর্মস্থলে যোগ দিতে ফিরছেন। বেশ কিছু লঞ্চে যাত্রীদের ভিড় দেখা যায়। পাশাপাশি বড় কোনো বিড়ম্বনা না হলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে। আগে কেবিনা ভাড়া ছিল 1,000 আর এখন 1300 টাকা নেয়। বাংলাদেশে খালগোড়াতে নিচে 550 আর সরমন্তাজ ওখান থেকে নিচে 600 বলছি, বললে উল্টা পাল্টা আরো মার বাড়ায়। কষ্ট হয়েছে, অনেক লোক জায়গা পাইনি, ঘুমাইতে পারিনি রাইতে। এদিকে বাস টার্মিনালেও ফিরতি যাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দূরপাল্লার বেশিরভাগ বাস নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীতে পৌঁছায়। অনেককে ঢাকার বিভিন্ন জায়গায় নেমে সরাসরি কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। সপ্তাহের বাকি দিনগুলোতেও রাজধানীমুখী মানুষের এই স্রোত অব্যাহত থাকতে পারে। সিফাত ফারুকি, 71, ঢাকা। তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ, তখন কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত, তবে এখনই কমছে না গরমের দাপট। রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। জলবায়ুগত পরিবর্তনে গেল কয়েকদিন সারা দেশে বইছে তাপপ্রবাহ, যার উত্তাপে পুড়ছে ঢাকাও। বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.8 ডিগ্রি সেলসিয়াস।
আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস। তবে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম এবং সিলেট জায়গায় এই তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, বাদ বাকি জায়গায় মৃদু থেকে মাঝারি হিটওয়েভ রয়েছে। তবে যে এখানে যে জিনিসটা হচ্ছে রাতে তাপমাত্রা অনেকটাই বেশি, যেমন রাতে তাপমাত্রা অনেক জায়গায় 28-29, ঢাকাতে 29 ডিগ্রি তাপমাত্রা, এটা নর্মাল থেকে প্রায় 3-4 ডিগ্রি বেশি। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে রাজধানীর জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি। কেউ কেউ লেকের পানিতে নেমে খোঁজেন স্বস্তি। কাজ করতে তো অনেক কষ্ট হয়, তার ভিতরে আমরা একমাত্র লেবুর পানির উপরেই ভরসা, যে রাস্তায় যে লেবুর পানি বেচে সেটাই খাই। বাইরে তো তাপমাত্রা অনেক বেশি, তার কারণে অনেক গরম। এখানে একটু সাঁতার কাটতেছে, বাচ্চারা একটু উৎসাহ হইতেছে, ভালো লাগতেছে, এই জন্য আর কি এখানে আসা। অনেক গরম তো, বাসায় টিকা যায় না, পরে এই জন্য আসা এখানে। ভালো লাগতেছে অনেক। প্রচুর গরম হয়। এই গরমের কারণে পানি একটু ঠান্ডা আছে, এই কারণে একটু পানিতে নামাই একটু বাচ্চারা একটু ঠান্ডাতে রাখতেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। দিনের বেলা না, রাতের বেলা প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এর মেন কারণ হচ্ছে বাতাসে পর্যাপ্ত ময়েশ্চার রয়েছে। এই ময়েশ্চার থাকার কারণেই ব্যবসার গরমটা বেড়ে গেছে। আমরা আশা করছি যে 8-9 তারিখ থেকে 15 তারিখের ভিতরে সারা দেশে বর্ষা বিস্তার লাভ করবে এবং এই সময় তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া আরও কিছুদিন থাকতে পারে। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। সেজন্য পর্যাপ্ত পানি সহ সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সবুজ মাহমুদ, 71, ঢাকা। এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা দিনাজপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে দেশের 49 জেলায় বইছে তাপপ্রবাহ। তবে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেটে ঝড় বৃষ্টি হতে পারে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস। জীবিকার তাগিদে গরম উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষগুলোকে। আমরা জেলা কাজ করে কর্মজীবী লোক, এগুলো আমাদের খেটে খাইতে অনেক কষ্ট হচ্ছে। আমরা যারা চুলার কাছে কাজ করতেছি প্রচন্ড গরম সহ্য করতে পারতেছি না। রংপুরেও গরম বাতাস মনে হচ্ছে আগুনের হলকা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। তবে সেখানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অনেক গরমের কারণে এখান থেকে শরবত নিয়ে খাইলাম যাতে গরমটা থামে একটু। বাইরে কোনো বেড়াই যাইতেছে না, এরকম ওদের তাপ। এই যে ছায়ার মধ্যে একটু হাওয়া বাতাস দিয়ে খাওয়ার জন্য এইখানে বসে আছে। রাজশাহীতে বেলা বাড়ার সাথে সাথে অসহনীয় হয়ে উঠছে রোদের তাপ। 36 থেকে 37 ডিগ্রিতে থাকছে তাপমাত্রা। প্রয়োজনের তাগিদে যারা বের হচ্ছেন কাজের ফাঁকে সুযোগ পেলে জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। জুনের শুরুতেই জয়পুরহাটে সকাল থেকেই গরমে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। গরমের মধ্যেই বেড়ে যাওয়া লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। যশোরে দুপুর হতেই তীব্র রোদে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। জেলায় গত 1 সপ্তাহ ধরে তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। পটুয়াখালীতেও গরমের পাশাপাশি লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ। দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে কুয়াকাটা সৈকত। এই গরমে মানুষ যে ফ্যানের বাতাসেও ঠান্ডা হচ্ছে না, তার ভিতরে আবার ঘন ঘন লোডশেডিং। তো এমনও হয় প্রায় 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টাও কারেন্ট থাকে না। আর এদিনে আমাদের কোম্পানির লোক আছে অনেকে 12টার পর কাজ করতে পারে না, অতিরিক্ত গরমের, প্রচন্ড গরমের কারণে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ গত 6 দিন থেকে বয়ে যাচ্ছে। গ্রামবাসী বলছে রোদের তাপে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ। পাবনাতেও প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন নাভিশ্বাস। সেখানে তাপমাত্রার পারদ উঠেছে 38 ডিগ্রিতে। শান্তা ইসলাম, 71। আজকাল ভালো কাজ করলে প্রশংসা খুব কমই মেলে, আর সেই জায়গায় ভালো কাজ করলে একবেলা খাবার, এমন আশায় প্রতিদিন বহু মানুষ ভালো কাজের অভ্যাস করছে প্রতিনিয়ত। বলছি রাজধানীর কারওয়ান বাজারে ব্যস্ত সার্ক ফোয়ারার মোড়ে ভালো কাজের হোটেলের কথা, যেখান থেকে একটি ভালো কাজ করলেই বিনামূল্যে মেলে
খাবার। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। কেউ নিম্ন আয়ের শ্রমজীবী, কেউ আবার ভবঘুরে, কারো বসবাস ফুটপাতে। সবার অপেক্ষা এক মুঠো ভাতের আশায়। খাবার পাওয়ার আশায় বিচিত্র পদ্ধতিতে নিজের অবস্থান নিশ্চিত করেছে সবাই। তাই তো খাবারের গাড়ি আসার খবর মিলতেই দ্রুত লাইন বাড়ে এসব মানুষের। আমি জানি আপনারা সবাই ভালো কাজ করার চেষ্টা করেন, তবে শর্ত হচ্ছে কেবল ভালো কাজের খবর দিলেই এখানে মেলে খাবার। আজকে এক মন্দিরে আমি টুকরি কারমাতে মাথা করে দিছি। আজকে হোটেল থেকে চান আপনি নিজেও খেয়েছে, আরো দুজনে খাওয়াইছে নাস্তা। রাস্তা পার করে দিয়েছে একজন টুকরে। একত্রভাবে নাস্তা খাইছিস, পানিও খাওয়াইছি। সুবিধাভোগীরা জানান কোনো অর্থ ছাড়াই ছোট ছোট অনেক ভালো কাজ করা যায়, যা জানা ছিল না অনেকের। এখানে আপাতত স্কুল কলেজ বন্ধ, তো তার কারণে আর কি কাজ অফ, তার জন্য এখানে খেতে আসছি একবেলা। ডিম খাওয়ায়, কারণ মাংস খাওয়ায়, এনে মুরগি খাওয়ায়, ওরা এনে ভাত, ওরা তো এনে আলু, ওরা তো ডিম। আয়োজকদের ভাষ্য, সদিচ্ছা আর সবাই এগিয়ে এলে সব ক্ষুধার্ত মানুষের মুখে নিয়মিত খাবার তুলে দেওয়া সম্ভব। আমরা আসার পরে আমাদের একজন সহযোদ্ধা একটা খাতা কলম নিয়ে নামেন এবং জিজ্ঞাসা করেন, আঙ্কেল আপনার নাম কি, বয়স কত, আজকে আপনি কি ভালো কাজ করেছেন। তখন ওনারা একটা ভালো কাজের কথা বলে, যদি নাও করে থাকে অন্তত একটা সত্য কথা বলে যে আজকে আমি ভালো কাজ করে নিই। সম্পদের অসম বন্টনে একদল মানুষ খাবারের বিলাসিতায় গা ভাসায়, অন্যদিকে এই আয়োজন বলে দেয় বহু মানুষ এক মুঠো খাবারের জন্য পৃথিবীতে নিরন্তর সংগ্রাম করে চলেছে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছে বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। আছেন ৭১-এ, চলছে সংবাদ সংযোগ। বরগুনায় জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও ২ মেয়ের মৃত্যুর কোনো কুলকিনারা হয়নি। নিশ্চিত হওয়া যায়নি এটি হত্যা না আত্মহত্যা। এরই মধ্যে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার বিকালে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর ২টি কক্ষে ইতি রানী ও তার ২ মেয়ে আরাধা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ইতি ওই ডাকবাংলোতে কাজ করতেন। মৃতদের স্বজনরা অভিযোগ করেন, প্রথম থেকেই এই মৃত্যু আত্মহত্যা বলে অপপ্রচার করছে একটি মহল। আমার মাইয়া বেড়াইতে গেলে থাকতে পারে না, ও মা আমার পরান্তে না, আমি পরান্তে না, আমি আবার গ্যাস। আমার বোনের যদি কোনো কষ্ট থাকতে যে আমি থাকবো না দুনিয়ায়, তাহলে সে বাসাবেও তো মারা যাইতে পারতো, কিন্তু বাসাবেও মারা যাইতে পারতো বুঝলাম, কিন্তু আমার ভাগ্নি দুটো তো মারার কোনো কারণ না। যদি আত্মহত্যা করবো আমি বাসায় করবো, কিন্তু এটা সরকারি ভবন, সেখানে যাইতো আমার আত্মহত্যা করার কোনো প্রশ্ন না। ঝাড়ু দেওয়াও দেখাইছে, এরপর তো আমাকে দেখায় নাই, এরপর কি হয়েছে এটা আমাকে দেখাইবে না, হ্যাঁ তো আমাকে দেখায় নাই, এটাও তো সিসি ক্যামেরা উঠতে থাকবে। ২-একটা ঋণ ছিল, তবে এই রকমের পর্যায়ে যায় না যে ঋণের দায় মাথায় নিয়ে সুইসাইড করতে হবে। এ নিয়ে ইতির স্বামী জানান, তার স্ত্রী ও সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করার মতো কোনো সংকট তাদের সংসারে ছিল না। কালকে ডাক বাংলায় যাবেও না এরকম আমাকে বলছে, আমি যাব না আজকে ডাক বাংলায়। আমি বলছি ঠিক আছে যাইও না, কিন্তু আমি বলতেছি যাওয়ার কথা ছিল না, তারপরও কিভাবে গেল। ষড়যন্ত্র না থাকলে কালকে আমার মাইয়া অনেক যাবে কেন বা এরকম হবে কেন, দাদা এখানে পিছনে ষড়যন্ত্র অবশ্যই আছে। এদিকে মৃতদেহ উদ্ধারের প্রায় একদিন পার হলেও এখনো পোস্টমর্টেম হয়নি। বরগুনা পুলিশ সুপার জানান, হত্যা নাকি আত্মহত্যা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। আমরা প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করব, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এগুলো যাচাই বাছাই করব, আমাদের তদন্তের মধ্যে নিয়ে আসব এবং এনে আমরা যদি কোনো এই অপমৃত্যুর বাইরে যদি কোনো কিছু থাকে, অর্থাৎ যদি কোনো হত্যাকাণ্ড হয়, তাহলে তো আমরা আমাদের তদন্ত প্রত্যেকটা ইঞ্চ টু ইঞ্চ আমরা কভার করব।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বরগুনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। এখন পর্যন্ত গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করা হয়নি। পিন্টু হাজং, ৭১। দেশে সামুদ্রিক বাণিজ্য বাড়াতে নিজেদের সমুদ্রগামী জাহাজের বহর সম্প্রসারণে কাজ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। আগামী 5 থেকে 6 মাসের মধ্যে নতুন 3টি জাহাজ বহরে যুক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পণ্য ও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের উপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও টেকসই সুদৃঢ় অবস্থান গড়তে 22টি জাহাজের বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দেশে দিন দিন বাড়ছে আমদানি রপ্তানি পণ্য ও জ্বালানি পরিবহনের চাহিদা, কিন্তু সেই অনুযায়ী সামুদ্রিক বাণিজ্য বাড়লেও জাতীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। আর তাই সমুদ্রগামী জাহাজের বহর সম্প্রসারণে কাজ শুরু করেছে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। গত বছরের শেষ ও এবছরের শুরুতে 936 কোটি টাকা খরচ করে 2টি নতুন বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্ত হয়েছে বিএসসি বহরে। জাহাজ দুটি থেকে এরই মধ্যে প্রতিষ্ঠানটি আয় করেছে 60 কোটি টাকা। আগামী 5 থেকে 6 মাসের মধ্যে আরও 3টি জাহাজ বহরে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বিএসসি। এর মধ্যে রয়েছে 2টি এমআর অর্থাৎ মিডিয়াম রেঞ্জ প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার এবং একটি বাল্ক ক্যারিয়ার। পাশাপাশি চায়না থেকে আরও নতুন জাহাজ সংগ্রহের চেষ্টা চলছে জানিয়েছেন কর্মকর্তারা। এমআর ট্যাঙ্কার হচ্ছে আমরা লিখেছি 44,000 থেকে 55,000-এর মধ্যে। এটা বেসিক্যালি অনলি প্রোডাক্ট অয়েল ক্যারি করবে, এটা হচ্ছে কেমিক্যাল ক্যারি করবে না। এটা হচ্ছে এই সাইজটার খুব ডিমান্ড মার্কেটে এখন আছে। আমরা তো স্টাডি করে বের করেছি যে কোনটা মার্কেটে এমপ্লয় করলে মোর প্রফিটেবল হবে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক জানান, এআইডি ফান্ডিংয়ের আওতায় কন্টেইনার জাহাজ সংগ্রহেরও পরিকল্পনা রয়েছে সংস্থাটির। 2টা এমআর ট্যাঙ্কার যদি পিওর আপনার রিফাইন্ড প্রোডাক্ট ক্যারি করতে পারবে এরা, দ্যাট ইজ হচ্ছে প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার যেহেতু, তো সুতরাং হচ্ছে আপনার এই দুইটা ওই পারপাসে ব্যয় করলে আমাদের যথেষ্ট বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বর্তমানে দেশের আমদানি রপ্তানি তথা মোট সামুদ্রিক বাণিজ্যের 11 থেকে 13% সংঘটিত হয় দেশের পতাকাবাহী ক্যারিয়ার বা জাহাজের মাধ্যমে। এ সংখ্যা বাড়লে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে বলছেন সমুদ্র পরিবহন বিশেষজ্ঞরা। বিলিয়নস অফ ডলার্স আমরা যদি ওই বাকিগুলি করতে যাই, আমাদের 400 থেকে 500 জাহাজ দরকার। তার মানে আমাদের এখন যে বর্তমান ফ্লিট আছে তার থেকে আরও 400-500। বিএসসি যদি 2-3টা কেন এবং কিনতেই থাকে, এটা ন্যাশনালের জন্য একটা অ্যাসেট, বিকজ অ্যাটলিস্ট ওই টাকাটা আপনার দেশের টাকাটা দেশে থাকবে। চলতি অর্থ বছরে বিএসসি প্রায় 800 কোটি টাকা আয় এবং 306 কোটি টাকা নিট মুনাফা করেছে। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।